আজকের এই ভিডিওতে আমি একটি ইম্পর্ট্যান্ট পোয়েম তোমাদের জন্য আলোচনা করব শেক্সপিয়ারের, আর সেই পোয়েমটা হলো সনেট নাম্বার 18 অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য স্টুডেন্টস হু আর প্রিপেয়ারিং ফর দি বোর্ড এক্সাম। যারা ক্লাস 12-এ পড়ছো বা বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, আর যারা নাকি গ্র্যাজুয়েশনে ইংলিশ অনার্স নিয়ে স্টাডি করছো, দিস সনেট নাম্বার 18 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু লার্ন। চলো তাহলে উইদাউট ওয়েস্টিং টাইম আমরা এই সনেটটা ভালো করে বুঝে নিই যে প্রত্যেকটা লাইনে কবি কী বোঝাতে চাইছে। অ্যান্ড দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, কারণ তোমাদের ফাইনাল এক্সামে কিন্তু এই পোয়েম থেকেই কিছু প্রশ্ন আসবে, আর সেই প্রশ্নগুলো তোমাদের কারেক্টলি লিখতে হবে। And the students who are serious about making the notes on their own, this is very crucial for them to understand the theme or the gist of this poem. তো আর যে সমস্ত স্টুডেন্ট একটু সিরিয়াস বা নোটস মুখস্থ করতে চায় না কিন্তু ওরা বানিয়ে লিখতে চায়, তাদের জন্য তো ভালো করে এই পোয়েমটা বুঝতেই হবে, তা না হলে তারা কিন্তু নোটস বানিয়ে লিখতে পারবে না। অ্যান্ড আই ডোন্ট লাইক মুখস্থবিদ্যা, তো আমার মুখস্থবিদ্যা একদম পছন্দ না, যে কারণেই আমি আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট টু মেক মাই স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য থিম or the meaning of each and every single line that the poet wants to say in this sonnet number 18. চলো তাহলে আর সময় নষ্ট না করে আমরা এই সনেট নাম্বার 18-এর প্রত্যেকটা লাইনের মানে ভালো করে বুঝে নিই, যাতে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার ভালো মতো লিখতে পারো। ওকে, তো শুরুতেই কিন্তু কবি একটা প্রশ্ন দিয়ে তার কবিতাটি স্টার্ট করেছে। কি আছে দেখো, সনেট নাম্বার 18। সো বিফোর আই এক্সপ্লেইন দ্য থিম অফ দিস সনেট, আমি সনেট সম্পর্কে দুটো কথা বলে দিই, তোমাদের অনেকটা হেল্প হবে বা নোটের মধ্যে হয়তো অ্যাড করতে হবে। হোয়াট ইজ সনেট? সনেট কি বা সনেট কাকে বলি? দেখো, সনেট, দ্য ওয়ার্ড সনেট হ্যাজ কাম ফ্রম দি ইটালিয়ান ওয়ার্ড সনেটো। তো ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে সনেট কথাটি এসেছে, যার মানে হলো রিদম, মানে মিউজিক। এর মানে কি বুঝতে পারলাম? প্রত্যেকটা সনেটে একটা কম্পালসারি এলিমেন্টস হলো মিউজিক, তার মিউজিক থাকবে, মানে ছন্দ থাকবেই। তো শেক্সপিয়ারের সনেটেও ছন্দ রয়েছে, আর পেট্রার্চন সনেটেও ছন্দ রয়েছে। তো দেয়ার আর টু টাইপস অফ সনেটস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা জানি যে সনেট দু প্রকারের হয়, একটা হলো ইটালিয়ান সনেটস, যেটাকে পেট্রার্চন সনেট বলা হয়, আর হলো দ্বিতীয় আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের ইংলিশ সনেটস বা শেক্সপিয়ারিয়ান সনেটস। ওকে, তো যাই হোক, আর বেশি ডিপলি ডিসকাস না করে আমি একটু মেইন থিমগুলো ভালো মতো তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, যাতে পরীক্ষার সময় তোমরা ভালো মতো বুঝতে পারো। ওকে, তো উইলিয়াম শেক্সপিয়ার দেখবা ইন হিজ লাইফ টাইম হি হ্যাজ রিটেন টোটাল 154 সনেটস। তার সারা জীবনে 154টা সনেট লিখেছে, অ্যান্ড ফ্রম 1 to 126 সনেটস, মানে 1 থেকে 126টা সনেটস ডেডিকেট করেছে তার ফ্রেন্ডকে ডেডিকেট করেছে। অ্যান্ড ফ্রম 126 to 152 সনেটস হি ডেডিকেটেড টু দি ডার্ক লেডি। সে তার ডার্ক লেডিকে মানে ডেডিকেট করেছে, যে নাকি মোস্ট প্রবাবলি দ্য উইমেন ওয়াজ হিজ ওয়াইফ অ্যানি হ্যাথওয়ে। তো আর যে লাস্টে যে রিমেনিং দুটো সনেট রয়েছে, মানে সনেট নাম্বার 153 অ্যান্ড 154 সনেটস, দিস টু সনেটস ই ডেডিকেটেড টু দ্য গড অফ লাভ, মানে কিউপিডকে ডেডিকেট করেছে। আর আজকে যে সনেটটা আমরা পড়ছি এটা হলো সনেট নাম্বার 18। সো নো ডাউট বুঝতেই পারছো এই সনেটটা সে ডেডিকেট করেছে তার ফ্রেন্ডকে। উইদাউট ওয়েস্টিং টাইম তাহলে আমরা দেখে নিই যে হোয়াট দ্য পোয়েট ওয়ান্টেড টু সে ইন দিস বিউটিফুল সনেট নাম্বার 18। দেখো, প্রথমেই বলেছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? আমি কি তোমাকে সামার ডে সঙ্গে কম্পেয়ার করব? না, ওয়াই ডিড দ্য পোয়েট সে হি ওয়ান্টেড টু কম্পেয়ার হিজ ফ্রেন্ডস বিউটি উইথ দ্য সামার ডে? কারণ লন্ডন অথবা ইংল্যান্ড নর্দার্ন হেমিস্ফিয়ারে হওয়াতে এই উইন্টার সিজনটা হলো সেই জায়গার একটা, বলতে পারো সারাটা বছর কিন্তু উইন্টার থাকে। অ্যান্ড দ্য সামার ডে কামস অনলি ফর সাম ডেজ, সামার ডেটা কিন্তু অল্প সময়ের জন্যই আসে। অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য সামার ডে ইজ সো বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং ফর অল দ্য পিপল লিভিং ইন ইংল্যান্ড। তার জন্য কিন্তু কবি এই সামারের সৌন্দর্যটাকে তার বন্ধুর সৌন্দর্যের সঙ্গে কম্পেয়ার করেছে। ঠিক আছে, তো প্রথমেই বলেছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? আমি কি তোমার সৌন্দর্যকে বা তোমাকে একটা সামার ডে সৌন্দর্যের সঙ্গে কম্পেয়ার করব? দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট দ্য পোয়েট স্টার্টস হিজ পোয়েম উইথ।
আর ঠিক দ্বিতীয় লাইনে বলেছে আবার দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। প্রথমে বলেছে আমি কি তোমাকে সামার ডের সঙ্গে তুলনা করব, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আচ্ছা একটা কথা বলে দিই, দি মানে কি? দি মানে হলো তুমি, ইউ। দিস ইজ অ্যান আর্কেইক ওয়ার্ড, ওকে। আগেকার দিনের পোয়েটরা এরকম আর্কেইজম ইউজ করতো তাদের সনেট বা পোয়েট্রি লেখার সময়। তো দি মানে হলো তুমি। পরের লাইনে বলেছে নো দাও আর্ট মানে ইউ আর, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তুমি তার থেকেও বেশি সুন্দর, মানে সামার ডে থেকেও বেশি সুন্দর তুমি, আর তার থেকেও বেশি টেম্পারেট মানে ডিসেন্ট, মডারেট, মডেস্ট, জেন্টল, সুন্দর, জেন্টল মাইন্ডেড, ডিসেন্ট টাইপের। সুতরাং সামার ডে থেকে বেশি সুন্দর হলো তার ফ্রেন্ডের সৌন্দর্য। দ্যাটস ওয়াই হি ডাজন্ট ওয়ান্ট টু কম্পেয়ার হিজ ফ্রেন্ডস বিউটি উইথ দ্য বিউটি অফ এ সামার ডে। বুঝতে পারছো ব্যাপারটা? তো কবি কেন সামার ডের সঙ্গে তার বন্ধুর সৌন্দর্য কম্পেয়ার করতে চায় না, তার পেছনে কিছু কারণ রয়েছে, আর সেই কারণগুলোই তোমাদের একটু ভালো করে জানতে হবে। কারণ প্রথম অক্টেট মানে প্রথমে যে 8 লাইন আছে তাকে আমরা অক্টেট বলি সনেটের, আর পরের যে সিস্টেট আছে সেটাকে আমরা, আর পরের যে 6 লাইন আছে সেটাকে আমরা সিস্টেট বলি। তো অক্টেটে আর সিস্টেটের মধ্যে কবি দু রকমের মেসেজ দিয়েছে এই তার বন্ধুর সৌন্দর্য আর সামারকে কম্পেয়ার করার সময়। ওকে, তাহলে দেখো পরের লাইনে কি বলেছে আবার, সো দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। না, আমি সামারদের সঙ্গে তোমার সৌন্দর্য কম্পেয়ার করব না, কারণ তুমি আরও বেশি সুন্দর, আরও বেশি জেন্টেল, সামারদের থেকেও বেশি। ওকে, থার্ড লাইনে বলেছে যে কেন, ওয়াই ডাজ দ্য পোয়েট নট ওয়ান্ট টু কম্পেয়ার হিজ ফ্রেন্ডস বিউটি উইথ দ্য সামার ডে। দেখো, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। থার্ড লাইনে কবি বলেছে যে কেন সে তার বন্ধুর সৌন্দর্যকে সামার ডের সঙ্গে তুলনা করতে চায় না, বিকজ সামার ডে হ্যাজ লট অফ শর্ট কামিংস, ফ্লস, ড্রব্যাকস। মানে সামার ডের সৌন্দর্যের মধ্যে অনেক ত্রুটি রয়েছে, তার মধ্যে একটা কি রাফ উইন্ডস। দেখো, রাফ উইন্ডস মানে হলো ঝড়ো হাওয়া বা দমকা বায়ু, যে রাফ উইন্ডস গাছের সুন্দর কুড়ি বা ফুলকে ঝরিয়ে দেয়। ইট মিনস ইট ড্যামেজেস দ্য বিউটি অফ দ্য নেচার। তার মানে সামারের যে রাফ উইন্ডস আছে সেটা কিন্তু একটা ডিস্ট্রাকটিভ ক্যারেক্টার, একটা ডিস্ট্রাকটিভ ফিচার্স অফ এ সামার ডে, যেটা নাকি প্রকৃতির সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে। এর মানে কি, যে সামার ডের মধ্যে কিছু ত্রুটি আছে, তার মধ্যে একটা ত্রুটি হলো রাফ উইন্ডস, বিকজ রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তো রাফ উইন্ডস কী করে, তো গ্রীষ্মকালে যে রাফ উইন্ডস আছে সেটা কিন্তু মানে প্রচণ্ড জোরে প্রভাবিত হয়, এবং যে কচি যে ফুলের কুড়িগুলো আছে সেই কুড়িগুলোকে একদম সবকটাকে মানে ঝেড়ে ফেলে দেয়। সো হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু মিন বাই দিস লাইন? কবি এই লাইনে বলতে চাইছে যে গ্রীষ্মকালে বা বসন্তকালে যে ফুলের কুড়িগুলো ফোটে সেগুলোকে রাফ উইন্ডস ড্যামেজ করে দেয়, শেক করে গাছ থেকে ঝরিয়ে দেয়, যার ফলে দ্য ট্রি লুজেস ইটস বিউটি। গাছটি কিন্তু তখন তার সৌন্দর্য হারিয়ে ফেলে। ইট মিনস রাফ উইন্ড ইজ আ ব্যাড ক্যারেক্টার। ইট মিনস রাফ উইন্ড ইজ সামথিং দ্যাট ডিস্ট্রয়েস দ্য বিউটি অফ এ সামার ডে। এর মানে সামার ডের মধ্যে ত্রুটি আছে, আর সেটা হলো রাফ উইন্ড। সেকেন্ড ফল্ট কি আছে? সেকেন্ড ফল্ট বা ত্রুটি সেটা হলো সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট ডেট। আমরা জানি যে শীত প্রধান দেশে সারাটা বছর শীতটাই কিন্তু বিরাজমান থাকে, তাই না? আর সামারটা অল্প সময়ের জন্য আসে। এর জন্য কবি বলেছে সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট ডেট। সামার ডেটা যে আছে না, এটা একটা লিজ নেওয়ার মতো। হোয়াট ইজ লিজ? ওয়াই ডিড দ্য পোয়েট ওয়ান্ট টু সে লিজ? লিজ কেন বলেছে? এর মানে হলো, লিজ মানে হলো ইউ টেক সামথিং ফ্রম এ পারসন ফর এ টেম্পোরারি ইউজ। মানে লিজ মানে হলো ভাড়া নেওয়া, ধার করা। আমরা যে জিনিসটা অল্প সময়ের জন্য ধার নিয়ে আমরা আমাদের কাজটাকে করে তারপরে রিটার্ন করে দিই মালিকের কাছে, সেটাকে আমরা লিজ বলি। তো লিজ কেন নিয়েছে? যে সামার যে আছে, সামারের যে সৌন্দর্যটা এটা তো টেম্পোরারি, তাই সামারের সৌন্দর্যটা প্রকৃতি থেকে অল্প সময়ের জন্য ধার নেওয়া হয়েছে। অ্যান্ড when the summer month is over, then the summer day will return the beauty to the nature once again. তো সামার ডে শেষ, আর এই যে বিউটি, সামার ডে যে বিউটি, এটা টেম্পোরারি ধার নিয়েছিল প্রকৃতি থেকে, তাই সুতরাং সামার ডের পরে কিন্তু প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড সামার উইল লুজ ইটস বিউটি ওয়ান্স অ্যাগেন।
আর সামার তো আবার বিউটিটাকে হারিয়ে ফেলবে। এই জন্য বলেছে সামার ডেটা ধার নিয়েছে নেচারের থেকে, সামার ডেটা তার সৌন্দর্য ধার নিয়েছে নেচারের থেকে, যেটা নাকি তাকে আবার রিটার্ন করে দিতে হবে আফটার দ্য সামার মান্থ ইজ ওভার। বুঝতে পেরেছ? এর জন্য কবি কিন্তু বলেছে সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, অল্প ডেটের জন্যই, মানে অল্প সময়ের জন্যই আসে। এনিওয়ে, তাহলে দ্বিতীয় একটা ড্রব্যাকস আমরা পেয়ে গেলাম, সামার ডে অল্প সময়ের জন্য থাকে। লেটস মুভ অন টু দ্য নেক্সট ড্রব্যাক। সামটাইম টু হট দি আই অফ হ্যাভেন শাইন্স। এখানে আই অফ হ্যাভেন মানে আই অফ হ্যাভেন মানে কি? স্বর্গের চোখ। হিয়ার দ্য পোয়েট ওয়ান্টস টু সে দিস আই অফ হ্যাভেন ইজ দ্য সান। তো সূর্যটা হলো আই অফ দ্য হ্যাভেন, মানে স্বর্গের চোখ, এটা সূর্যকে বলা হয়েছে। ঠিক আছে, তাই বলেছে সূর্য কখনো কখনো হট, মানে সূর্য কখনো কখনো ব্রাইটলি আমাদের লাইট প্রদান করে, তাই না? সামটাইমস টু হট দি আই অফ হ্যাভেন শাইন্স, কখনো সূর্য কিরণ দেয় খুব গরম বা খুব ব্রাইটলি, চারদিকে মানে উজ্জ্বল হয়ে যায়। বাট পরের লাইনে আবার বলেছে অ্যান্ড অফটেন অথবা অফেন, অ্যান্ড অফেন ইজ হিজ গোল কমপ্লেকশন ডিমড। আবার দেখো, যখন সূর্য খুব ভালোভাবে তীব্রভাবে কিরণ দেয়, এভরিথিং ইন দ্য নেচার বিকাম সো ব্রাইট অ্যান্ড ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিন হয়ে যায়। বাট কখনো কখনো আবার সূর্য কিন্তু তার এই সৌন্দর্য, মানে তার এই ব্রাইটনেস হারিয়ে ফেলে, তাই না? তো সূর্য কখনো কখনো উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, আবার কখনো কখনো ডিমড হয়ে যাচ্ছে। ও একটা মজার বিষয়, এখানে বলেছে সূর্যকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে। দেখো এখানে একটা কথা বলেছে, sometimes the eye of heaven shines and often is his gold complexion dim. So in this line the poet considered the sun to be a male character. এখানে কিন্তু কবি সূর্যকে হিজ বলে কম্পেয়ার করেছে, হিজ বলে পার্সনিফাই করেছে, যাকে সূর্য নাকি একটা মেল ক্যারেক্টার। ইভেন কি ইন আওয়ার হিন্দুইজম অলসো আমরা কিন্তু সূর্যকে মামা বলি, তাই না? তো সূর্য মামা, তো এখানে কবি কিন্তু সূর্যকে পার্সনিফাই করেছে একজন লিভিং ক্যারেক্টার হিসেবে, যার গায়ের কমপ্লেক্সনটা কখনো কখনো ডিম হয়ে যায়, মানে কখনো কখনো তার ব্রাইটনেসটা হারিয়ে ফেলে। সো দিস ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হিজ গোল কমপ্লেক্সন ডিমড। বুঝতে পেরেছ? আর ঠিক তার পরের লাইনে কি বলেছে দেখো, হ্যাঁ, when the sun loses its brightness, তখন কি হয় দেখো, and every fair from fair sometime declines. তো এখানে বলছে every fair মানে হলো every beautiful object in nature. So every fair from fair sometime declines. তো প্রকৃতির মধ্যে যত সুন্দর জিনিসগুলো রয়েছে, প্রত্যেকটা সুন্দর জিনিস তাদের সৌন্দর্যতা মানে ফেয়ারনেসটা হারিয়ে ফেলে when the sun is dimmed, যখন নাকি সূর্য তার ব্রাইটনেসটা হারিয়ে ফেলে, যখন নাকি সূর্য ডিমড হয়ে যায়, তখন কিন্তু প্রকৃতির সৌন্দর্য আর আগের মতো থাকে না, তাই না? একটা অমাবস্যা রাতে যদি তোমাদের একটা সানফ্লাওয়ার গার্ডেনে নিয়ে যাই আর যদি বলি দেখো কত সুন্দর সূর্যমুখী ফুলের বাগান, can you see the color of that sunflower? No, this is not possible if the sun is not present. সূর্য যদি উপস্থিত না থাকে আমরা প্রকৃতির যতই সুন্দর জিনিস থাকুক না কেন সেটার সৌন্দর্য কিন্তু দেখতে পারি না বিকজ অফ দি ডার্কনেস। তো এটাই বলেছে, সূর্য যদি একবার তার কমপ্লেক্সনটা ডিমড করে দেয়, মানে যদি ডার্ক হয়ে যায়, যদি তার উজ্জ্বলতা বা ব্রাইটনেসটা ডিম হয়ে যায়, তখন কিন্তু প্রকৃতির যে সুন্দর জিনিসগুলো সেগুলো আমরা দেখতে পারি না উইথ আওয়ার নেকেড আই। This is what the poet wanted to say in this line. Let's move on to the next line. পরের লাইনে বলেছে by chance or nature's changing course untrimmed. এবার কি দেখেছি আমরা, summer day loses its beauty by chance or because of the nature's changing course. আমরা কি জানি যে সামার ডেতে কখনো কখনো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, and sometimes the clouds appear in the sky and it overcast the entire blue sky including the sun. তো কখনো কখনো সূর্য নীল আকাশে উজ্জ্বলভাবে কিরণ দেয়, and suddenly we cannot predict, আমরা কখনো গেস করতে পারি না যে কখন এই মেঘ এসে সূর্যকে আবার ঢেকে দেবে। তার মানে কখনো কখনো সূর্য কিরণ দিচ্ছে, and sometimes because of the clouds the sun is covered. তো এই ক্লাউডসের কারণে কিন্তু সূর্য কখনো ঢেকে যায়, তখন কিন্তু সূর্য সেই ব্রাইটনেসটা হারিয়ে ফেলে, তাই না? তো এটা হলো বাই চান্স। তো বাই চান্স বলতে কি, কখনো কখনো সূর্য মেঘের কারণে
তার ব্রাইটনেসটা হারিয়ে ফেলে যখন নাকি ঢেকে যায় বা ঢাকা পড়ে যায়। আর যদি মেঘে ঢাকা নাও পড়ে, বাই দ্য নেচার্স চেঞ্জিং কোর্স, মানে সূর্য কিন্তু একদিকে যেরকম সানরাইজ হয় ঠিক পশ্চিমে কিন্তু আবার সানসেটও হয়, তাই না? দিনের পরে সন্ধ্যা আসে না? তো মেঘ আসুক আর না আসুক, the sun will definitely lose its power, its brightness during the sunset. তো সূর্যাস্তের সময় সূর্য তার উজ্জ্বলতা হারাবেই। সো দিস ইজ বাই নেচার্স চেঞ্জিং কোর্স, একটা সামার ডে কিন্তু তার সৌন্দর্য হারিয়ে ফেলছে। তো এটাই হলো এই লাইনের মানে। দেখি পরে কি বলেছে, বাট। বাট মানে কি বোঝাচ্ছে? বাট মানে হলো যে সামার ডে তার সৌন্দর্য হারিয়ে ফেলছে। সামার ডের মধ্যে অনেক রকমের ড্রব্যাক, শর্টকামিংস বা ফলস রয়েছে, বাট ইন হিজ ফ্রেন্ডস বিউটি ইট ইজ কমপ্লিটলি ফ্ললেস। তার ফ্রেন্ডের বিউটির মধ্যে কোনো রকমের ফলস নেই, কোনো রকমের শর্টকামিংস নেই বা ত্রুটি নেই, যেমনটা একটা সামার ডেতে রয়েছে। দেখো পয়েন্ট লাইনে কী বলছে ভালো করে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এই কোয়েশ্চেন্সটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, সুতরাং ফোকাস অন মাই এক্সপ্লেনেশনস হিয়ার রাইট নাও ভেরি সিরিয়াসলি। এটা যেহেতু পরীক্ষায় আসে সুতরাং একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বাট দ্য ইটার্নাল সামার, এখানে দ্য ইটার্নাল সামার মানে কি বোঝাচ্ছে? ইয়োর বিউটি, মানে ফ্রেন্ডের বিউটিটাকে বলছে দ্য ইটার্নাল সামার। শ্যাল নট ফেড, কখনোই ফেড হবে না, মানে তোমার যে সৌন্দর্যটা রয়েছে, মানে বন্ধুর যে সৌন্দর্যটা রয়েছে, এটা কখনোই ফেড হবে না। ক্লিয়ার? কারণ আছে, তারপরে কিন্তু কবি কারণগুলোকে আবার বলে দিয়েছে। দেখো, নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট। দেখো, তুমি তো তোমার সৌন্দর্য হারাবেই না, ইভেন কি তোমার যে সম্পত্তি, যেখানে বিউটিকে দেখো পরের লাইনে কবি বিউটিকে পজেশন বলেছে। বিউটি নাকি মানুষের একটা পজেশনের মতো, পজেশন মানে একটা সম্পত্তি, মানে সৌন্দর্য একটা সম্পত্তির সঙ্গে কম্পেয়ার করেছে কবি। তাই বলেছে ইউ উইল নট লুজ ইয়োর পজিশন, ইউ উইল নট লুজ ইয়োর বিউটি। তুমি তোমার বিউটি কিন্তু হারাবে না সামার ডের মতো। নট লুজ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, এখানে দ্যাট ফেয়ার মানে কি? ওই সৌন্দর্য। তাহলে কবি কিন্তু তার ফ্রেন্ডের সৌন্দর্যকে তার বন্ধুর প্রপার্টি বা পজিশন হিসেবে গণনা করেছে লাইনে। তার মানে তুমি তো তোমার সামার, ইটার্নাল সামার তো কখনো তোমার ফেড হবেই না। ইভেন কি তুমি যে তোমার সৌন্দর্যকে প্রপার্টি হিসেবে পেয়েছো, একটা সম্পত্তি হিসেবে পেয়েছো, এটাও তুমি কখনোই হারাবে না। বুঝতে পেরেছো? দেখো পরের লাইনে কি বলেছে, নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। তো এখানে আবার দ্য পোয়েট মেনশনড দ্য মোস্ট পাওয়ারফুল ইনএভিটেবল ফ্যাক্টর অফ হিউম্যান লাইফ। তো এখানে কিন্তু কবি একটা জিনিস বলেছে যে ডেথ ইজ ইনএভিটেবল অ্যান্ড কম্পালসারি ফর এভরি লিভিং ক্রিয়েচার ইনক্লুডিং হিজ ফ্রেন্ড। নাও ওয়ান্স অ্যাগেন দ্য পোয়েট পার্সনিফাইড দ্য ডেথ। মৃত্যুকে কবি পার্সনিফাইড করেছে, মানে যমরাজ। আমরা কি জানি মৃত্যু দেবতাকে যমরাজ। যখন কি কারো মৃত্যু সামনে আসে, মানে যমরাজ যখন চলে আসে, সে কিন্তু মারা যায়। অ্যান্ড নো ওয়ান ক্যান স্টপ দ্য ডেথ। তো মৃত্যুকে কিন্তু কেউ আটকাতে পারে না। যখন আমাদের জীবনের মৃত্যুর সময় আসে, মানে অনেকে বলে না যে যমরাজ এসে ওকে নিয়ে গেছে, ওকে, এভরিবডি হ্যাজ টু ডাই ওয়ান ডে। তো যখন নাকি মৃত্যুর সময় ঘনিয়ে আসে, নো ওয়ান ক্যান স্টপ দ্যাট ডেথ। তো মৃত্যু কিন্তু ইনএভিটেবল অ্যান্ড দ্য মোস্ট পাওয়ারফুল। একদিন সবাইকেই মরতে হবে, আমাকেও, ইভেন কি তোমাকেও, তাই না? তাই বলেছে এই মৃত্যু যে নাকি খুবই প্রাউড, যে নাকি খুবই বোস্টফুল, সেও তার বন্ধুর সৌন্দর্যকে নিতে পারবে না, মানে বন্ধুকে সেও কিন্তু মারতে পারবে না, মানে বন্ধুকেও নিয়ে যেতে পারবে না তাকে মৃত্যু দিয়ে। ঠিক আছে? আর কেন পারবে না? দিস সিক্রেট ইজ রিটেন ইন হিজ নেক্সট লাইন। আর কেন মৃত্যু তার বন্ধুর সৌন্দর্যটাকে কে নিতে পারবে না সেটা পরের লাইনে বলেছে। দেখো পরের লাইনে বলেছে, when in eternal lines to time thou growest, when you are growing in my eternal lines of sonnet number 18, যখন তুমি আমার সনেট নাম্বার 18-এ বড় হচ্ছ মানে কি? when you continue to live in my sonnet number 18, that time even death also cannot take your beauty away. তাহলে মৃত্যু কিন্তু তোমার সৌন্দর্য নিতে পারবে না, কারণ তোমাকে আমি আমার ইটার্নাল লাইন্স, মানে আমার যে কবিতা সেটা কিন্তু ইটার্নাল,
মানে from one generation to another generations people will continue to read this poem and they will continue to know and see your beauty and appreciate your beauty. তো কখনোই তোমার সৌন্দর্য এভাবে মারা যাবে না। যতদিন তুমি আমার লাইনের মধ্যে উল্লেখ থাকবে ততদিন কিন্তু তুমি মানে ইউ উইল কন্টিনিউ টু লিভ, তুমি চিরকাল অমর হয়ে থাকবে। আর লাস্টে টু লাইন্সে কী বলেছে দেখো, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ শ্বাস নেবে, এর মানে কি যতদিন আমাদের হার্ট বিটিং করবে, যতদিন আমাদের হার্ট ভাইব্রেট করবে বা বিট করবে, অর আইস ক্যান সি বা যতদিন আমাদের এই চোখ দুটো দেখতে পাবে, সো লং লিভস দিস, ততদিন এটা বাজবে, এটা মানে সনেট নাম্বার 18, ওকে, ততদিন এটা বাজবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, আর এই দিস মানে এই সনেট নাম্বার 18 উইল গিভ লাইফ টু দি, এবং আমার এই সনেট তোমাকেও জীবিত রাখবে প্রাণদান করে, কারণ এই সনেট কোনোদিন মারা যাবে না। সো নিয়ারলি 500 ইয়ার্স এগো কবি কিন্তু এই সনেটটা লিখেছিল, সেই সময় সে তার বন্ধুর সৌন্দর্যকে বর্ণনা করেছিল, বাট স্টিল টুডে আজকে দেখো আমাকেও পড়তে হচ্ছে, ইভেন কি তোমাদেরকেও এটা বুঝতে হচ্ছে। ইট মিনস দ্য পোয়েট ওয়াজ সাকসেসফুল, হি ওয়াজ ভেরি স্মার্ট, হি নিউ প্রিভিয়াসলি দ্যাট দিস সনেট ইজ গোয়িং টু বি রেড বাই পিপল ফ্রম জেনারেশন টু জেনারেশন। তো এইভাবেই সনেটের মধ্যে বন্ধুর সৌন্দর্য চিরকাল ইমর্টালাইজড হয়ে থাকবে, মানে চির অমর হয়ে থাকবে। তো এই হলো কবিতার বিষয়বস্তু। আর তোমরা ভালো করে একটু বুঝে নিও যে প্রত্যেকটা লাইনের মধ্যে আমি কি কি বলতে চাইলাম আর প্রত্যেকটা কবিতার লাইনের মানেগুলো কি আছে। অ্যাট দ্যাট টাইম তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে খুব সহজেই প্রত্যেকটা লাইনের মানে বুঝতে পারবে, এবং যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন, এমসিকিউ বলো, এসিকিউ বলো, ব্রড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন যা আসুক না কেন, তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারবে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল লাইন অফ দিস বিউটিফুল সনেট নাম্বার 18। ওকে, তো ভালো থেকো। আর তোমাদের যদি আমার এক্সপ্লেনেশনটা ভালো থাকে বা আরও যদি এরকম ভিডিও তোমরা চাও, অলওয়েজ স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল। আর তোমাদের যদি কোনো রকমের ডাউটস, কনফিউশন বা কোনো রকমের ক্ল্যারিফিকেশনের দরকার থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট বক্সে লিখে দিও। See you in the next video. Stay healthy and spread happiness. Bye-bye.